আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পিঙ্ক বাস বাংলাদেশের বহুল প্রচলিত টপিক বর্তমানে। এই পিঙ্ক বাস এক নজর দেখার জন্য রাস্তায় মানুষ এসে ভিড় করে। পিঙ্ক বাসের একজন ড্রাইভার বলছেন যে ইউরোপের নারীরা যদি বাস চালাইতে পারে তাহলে আমরা কেন পারবো না। কেন পারবে না বাংলাদেশের নারীরা, সেটার উত্তর আজকের ভিডিওতে দিব, এবং কি রকম ব্যবস্থা হইলে পরে নারীরাও বাস চালাইতে পারবে সেটাও বলবো, এবং নারীদের আলাদা বাসের দরকার কতটুকু সেটাও আমি বিস্তারিত বলবো। আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং আমি আশা করছি এই রিলেটেড যত ভিডিও আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও হবে। আমি ইউরোপের ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করতেছি, কারণ আমার হায়ার যে ড্রাইভিং লাইসেন্স সেটার পড়াশোনা আমি করতেছি। তো সেই কারণে আমার বাংলাদেশের বাসের এবং ইউরোপের বাসের যে পার্থক্য এবং বাংলাদেশি ড্রাইভারদের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করেন সব কিছুই আমি ভিডিওতে বলবো। আরেকজন নারী ড্রাইভারকে দেখলাম, এবং আমি একটা জিনিস বলে রাখি শুরুতেই, আমাদের যে বোনরা এই সব কাজ করতেছেন আমি তাদের প্রতি সর্বোচ্চ সম্মান রাখি। তারা তাদের প্রতি কোনো ধরনের ঠাট্টা বিদ্রূপ আপনারা যারা করতেছেন এগুলোর মধ্যে আমি নাই। তো এক বোন উনি বলছেন যে এসি ছাড়া বাস চালানো সম্ভব না, প্রচণ্ড গরম। শি ইজ রাইট। আরেক বোনকে দেখা গেছে যে তিনি যখন গিয়ার শিফট করতেছিলেন তখন তাকে গিয়ারটা দেখে শিফট করতে হইতেছিল। তিনি কমফোর্টেবল, শি ওয়াজ নট কমফোর্টেবল, তিনি এই জায়গাটাতে কমফোর্টেবল ছিলেন না। এবার আসি ইউরোপের বাস ভার্সেস, মানে ইউরোপে যারা বাস চালায় তারা কী রকম বাস চালায় আর বাংলাদেশে যে বাসগুলো দেওয়া হয়েছে সেগুলো কেমন। প্রথম আমি যখন শুনছি যে নারী ড্রাইভাররা বাস চালাবে, সিটি বাস, দোতলা বাস, তখন আমি প্রথম যে প্রশ্নটা করছি যে বাসের গিয়ার কি ম্যানুয়াল নাকি অটো, এটা আমি প্রথম প্রশ্ন করছি। তার কারণ কি? কারণ হচ্ছে ইউরোপে যে বাসগুলো সিটি বাস চলে এই বাসগুলো অটো গিয়ারের হয়। অটো গিয়ার বলতে কীরকম, শুধু আপনি একটা সুইচ দিবেন সামনে যাওয়ার জন্য, আরেকটা মানে সুইচগুলো বড় বড় সুইচ, একদম হচ্ছে যে আপনার বাসার কারেন্টের সুইচের মতো। আরেকটা সুইচ দিবেন গাড়ি পিছনের দিকে যাবে, আর হচ্ছে যে আপনি যখন আপনি পিক আপ দিবেন গাড়ি সামনে যাবে আর ব্রেক করবেন, এটা হচ্ছে আপনার পায়ের কাজ। গিয়ার রিলেটেড কোনো কাজ নাই। তারপরে আবার বাসের জন্য আলাদা লেন দেওয়া আছে, সেই লেনে বাস ছাড়া অন্য কোনো গাড়ি চলে না। একটা দুইটা ট্যাক্সি চলে, কখনো কখনো অ্যাম্বুলেন্স চলে, এছাড়া অন্য কোনো গাড়ি চলে না। আবার দেখেন এই বাসগুলোর একটা সময়সীমা আছে, এগুলোকে নিয়মিত হচ্ছে যে আপনার রিপেয়ার করা হয়, নিয়মিত মেনটেনেন্স করা হয়, এবং অত্যাধুনিক মডেলের বাস, পাওয়ার স্টিয়ারিং। বিপরীতে বাংলাদেশে যে বাসগুলো দেওয়া হয়েছে প্রথম দিকে এই কালার দেখে, পিঙ্ক কালার দেখে অনেকেই মনে করছে যে নতুন বাস, কিন্তু যেই বোন চালাইতেছিলেন গিয়ার চেঞ্জ করতেছিলেন আমি তখন বাসের অবস্থা দেখলাম, যে বাসের যে ইন্টেরিয়র সেটা দেখে আমি দেখলাম যে বাসের দাঁত নাই, কোথাও চোখ অন্ধ হয়ে গেছে, অনেক আগের মডেলের বাস। এবং এই বাসগুলো পুরুষ মানুষের চালাইতে কষ্ট হয়, কারণ এই বাসগুলোর যারা বাংলাদেশে ট্রাক চালান তাদের থেকে আমি শুনছি যে এগুলো অনেক লোড অনেক বেশি, যখন ব্রেক চাপে তখন 30-40 কেজির মতো লোড চেপে তাকে ক্লাসটাও চাপতে হয় গিয়ার চেঞ্জ করার জন্য। এখন একজন নারী ইউরোপে যেই নারী ড্রাইভ করতেছেন তিনি এসির মধ্যে থাকতেছেন, তার একটা স্টপেজ ছাড়া তিনি থামতেছেন না। তা এখানকার ইটালির ভাষা বলে ফেরমাতা, নির্দিষ্ট জায়গায় যে তিনি হচ্ছে যে থামতেছেন। তো তারপরে হচ্ছে যে তাকে দীর্ঘ সময় তিনি পড়াশোনা করছেন, তিনি বাসের ইঞ্জিন পার্টস সম্পর্কে জানেন। ব্যাপক পড়াশোনা করতে হয়, ইউরোপে যারা ড্রাইভিং লাইসেন্স নিছেন তারা জানেন যে কতটা পরিশ্রম করতে হয় নর্মাল লাইসেন্সের জন্য। আবার যখন হাইয়ার সুপিরিয়রে যেই লাইসেন্স সেটা যখন আপনি নিতে যাবেন তখন আপনাকে একাধিক প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, এবং আপনাকে থিওরি পরীক্ষা দিতে হবে, অনেক ব্যাপার স্যাপার থাকে। এখন বাংলাদেশ যে ইউরোপকে ফলো করতে চায় এতে কোনো অসুবিধা নেই। ইউরোপ উন্নত, এই জন্য আমাদের মতো গরিব দুর্দশাগ্রস্ত দেশগুলো ইউরোপ থেকে শিখবে, এইটাই স্বাভাবিক। আজকের চীন যে উন্নত হয়েছে তারা ইউরোপ থেকে অনেক টেকনোলজি নিচ্ছে, ইউরোপে এসে তারা পড়াশোনা করছে, এখানকার মানে সিস্টেম দেখে তারা তাদের দেশকে ডেভেলপ করছে। ইউরোপ থেকে শিখতে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে যে আপনি মুখস্থ কপি পেস্ট করলে হবে না। আমার বাবা একটা কথা বলতেন, বাবারে এক গাছের ছাল আরেক গাছে লাগানো যায় না। আপনি ইউরোপের থেকে কি ফলো করবেন, কি আপনার শেখা উচিত? ইউরোপে যখন একজন নারী, আপনি নারীকে সম্মান দিতে চান তো, আপনি নারীর অধিকার বাড়াইতে চান তো, এবার আসেন
ইউরোপ নারীকে কি অধিকার দেয়? ইউরোপে যখন একজন নারী সন্তান প্রসব করে, তার গর্ভে তিনি যখন গর্ভবতী হন তখন থেকে নিয়ে ধরে প্রতি মাসে তার চেক আপ করা হয়, এবং সম্পূর্ণ চেক আপ ফ্রি। যখন তিনি সন্তান প্রসব করেন তখন তাকে উন্নত মানের বেডে রাখা হয়, তাকে কেবিনে রাখা হয়, এবং হচ্ছে যে তাকে এককালীন প্রায় 2 থেকে 3 হাজার ইউরো দেওয়া হয়, যেটা দিয়ে তিনি তার সন্তানের জন্য জিনিসপত্র কিনতে পারেন, এবং নিজের শরীরের প্রতি তিনি খেয়াল রাখতে পারেন, এবং সন্তান প্রসব পরবর্তী সমস্ত ট্রিটমেন্ট কিন্তু ইউরোপ ফ্রিতে দেয়। তো বাংলাদেশ যদি নারীকে সম্মান করতে চায়, এটা কিন্তু এই সুযোগটা কিন্তু আছে। তারপরে দেখেন, এই নারী তার সন্তানটাকে ভালো রাখার জন্য 18 বছর সন্তানের বয়স হওয়া পর্যন্ত কিন্তু সন্তান হচ্ছে যে এই মানে সরকার এই সন্তানের জন্য কিন্তু ভাতা দিয়ে যায়। এখন বাংলাদেশ যদি চায় নারী এবং শিশুদের যত্ন নিতে, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে, তাহলে তারা এই জিনিসগুলো করতে পারে। কিন্তু সমস্যা হয়েছে, বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছে তারা সরকারকে বলে যে আমাদের মহিলাদের তো বোরকা পরে বেশি, তো এদেরকে যদি হাফ প্যান্ট পরানো হয় তাহলে আমরা ইউরোপ হইতে পারবো। মানে আপনি পেটে খাবার দিতেছেন না, শুধুমাত্র বাহ্যিকভাবে যেটা দেখা যায়, যেটা আমাদের সমাজের সাথে খাপ খায় না, ওই যে এক গাছের ছাল আর গাছে লাগানো যায় না, যেটা বলছিলাম, সেইটা দিয়ে হচ্ছে তারা ইউরোপকে ফলো করে। ইউরোপের সরকার দুর্নীতিগ্রস্ত না, বাংলাদেশের সরকার দুর্নীতিগ্রস্ত। এই জায়গায় পরিবর্তন হইতে পারে, এই জায়গাটাতে ফলো করা যায়। দেখেন, আমাদের নারীবাদটায় দেখেন, বাংলাদেশে নারীর অধিকারের জন্য 2জন নারী প্রধানমন্ত্রী হয়েছে। নারীবাদীরা কি বলছে যে নারী প্রধানমন্ত্রী হয়েছে মানে নারীদের উন্নয়ন হয়েছে, কিন্তু এই 2জন নারী প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলাদেশে কিন্তু বাসের মধ্যে নারীরা ধর্ষিত হয়েছে। প্রতিদিন অসংখ্য অগণিত আমাদের মা বোনরা ধর্ষিত হয়, নৌকায় ভোট দেওয়ার কারণেও ধর্ষিত হয়, ধানের শীষে ভোট দেওয়ার কারণেও ধর্ষিত হয়, বিভিন্নভাবে। মানে নারীর ইজ্জত যেন একটা তুচ্ছ ব্যাপার। সো সরকার যদি নারীকে সম্মান করতে চায়, ওই জায়গাগুলোতে সরকারের কাজ করা উচিত। আবার ধরেন, একজন নারী যদি রাতের বেলা একা একা হেঁটে যান, ইউরোপে যদি একটা উলঙ্গ নারীও হেঁটে যায়, তাকে যদি কেউ টাচ করে বা তাকে যদি কেউ বাজে ব্যবহার করে, সাথে সাথে পুলিশ এসে কিন্তু সেই নারীকে সেভ করে। তো নারীকে যদি আপনি নিরাপত্তা দিতে চান, আপনি এই কাজগুলো করতে পারেন। তো এই যে নারীরা যারা এই বাস চালাইতেছিলেন, এত ভয়ঙ্কর সিচুয়েশনে বাংলাদেশে, আমি যেখানে মনে করি পুরুষ ড্রাইভার যারা, তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া বা তাদের মেন্টাল হেলথ, এখানে কিন্তু ইউরোপের নিয়ম কিন্তু এটা যে 8 ঘন্টার বেশি কোনো হেভি ড্রাইভার গাড়ি চালাতে পারবে না, এবং এর বেশি চালালে তার জরিমানা হবে। তাকে প্রপার রেস্টের ব্যবস্থা করা, মানে বাংলাদেশের যে রোডঘাট, বাংলাদেশের যে ফিটনেসহীন গাড়ি ইনক্লুডিং যেগুলো নারীদেরকে দেওয়া হয়েছে, এগুলো পুরুষের পক্ষে মেনটেন করা কঠিন। এক জায়গায় নাকি লাগায় দিছে, এক জায়গায় আবার ফ্লাইওভারের উপরে ম্যানুয়াল গিয়ার শিফট করে ফ্লাইওভারের উপরে গাড়ি উঠাইতে পারতেছে না। তো আমি কিন্তু কোনোভাবেই আমাদের এই বোনদেরকে অসম্মান করতেছি না। সরকার যদি আমাদের এই বোনদেরকে সম্মানিত করতে চাইতো, সরকার 14টা পুরান বাস রং করে তাদেরকে দিচ্ছে, তাদেরকে একটা ডিফিকাল্ট সিচুয়েশন তাদেরকে ফেলে দিচ্ছে। তারা কিন্তু হয়তো বা মাসখানিকের বেশি এই চাকরি কেউই করবে না। তো সরকারের উচিত ছিল, যদি নারী ড্রাইভার দিতেই চাইতো, সরকার এইখানে অনেক কিছু ইমপ্রুভ একসাথে করতে পারতো। সরকার আগে বাসের আলাদা লেন করতে পারতো, সরকার এটাকে মাসব্যাপী সময় নিয়ে রাস্তার লেন ঠিক করতো, তারপরে নতুন বাস তাদের জন্য ইম্পোর্ট করতো, তারপরে দিত। দেখেন, বাংলাদেশের তো সরকারের ইনকামের কোনো অভাব নাই, প্রতি মাসে কোটি কোটি টাকা আমরা প্রবাসী যারা তারা পাঠাইতেছি, কোটি কোটি টাকা চুরি হইতেছে। তো সেই জায়গায় আমাদের মা বোনদেরকে আপনি ড্রাইভার বানাইছেন আপনার সরকার, বর্তমান যে তারেক রহমানের সরকার, এই সরকার একটা মানে নিজেকে নারী বান্ধব সরকার প্রমাণ করতে চাইতেছে। তো এখানে আপনি এই 200-500 কোটি টাকা খরচ করতে পারলেন না? 1 কোটি টাকা হলে একটা ভালো বাস পাওয়া যায়। তো আপনি 14টা বাসের জন্য 14 কোটি টাকা আপনার কাছে নাই। এটা তো আপনাদের নেতা কর্মীদের একদিনের চা নাস্তার খরচ। তো এইটা আমি মনে করি নারী আমাদের বোনদেরকে এইরকম সিচুয়েশনে ফেলে দিয়ে সরকার আসলে তাদের প্রতি অবজ্ঞা করছে, অবহেলা করছে। এই জায়গায় সরকারের সতর্ক হওয়া উচিত, কারণ এখন 24 পরবর্তী বাংলাদেশে কিন্তু হচ্ছে যে মানুষ খুব সচেতন এবং সোশ্যাল মিডিয়াও খুব অ্যাক্টিভ। এখানে আপনি যদি নিজেকে মহাজ্ঞানী সাজানোর জন্য অনেক কিছু করেন, তাহলে মানুষ সেটা বুঝবে। আরেকটা বিষয় বলে রাখি, অনেকে মনে করে আমি জামাতের সমালোচনা করার কারণে আমি মনে হয় বিএনপির সাপোর্টার বা আওয়ামী লীগের সাপোর্টার, এরকম কিছু না। আমি কেন সাপোর্ট করব? কারণ হচ্ছে যে আমি তো সরকারেরটা খাইও না পড়িও না, নিজে কামলা দিয়ে নিজে চলি। সো সেই জায়গায় আমার তো কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার কিছু নাই। জামাতকে সাপোর্ট করছিলাম কারণ হচ্ছে নতুন কিছুর আশায়, যেরকম আরও অসংখ্য অগণিত
তরুণরা জামাতকে সাপোর্ট করছিল, বাট জামাতের যেই জায়গাগুলোতে দুর্বলতা সেগুলো নিয়ে আমি কথা বলি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় ওই দুর্বলতাগুলো কাটায় না উঠলে জামাতের জন্য যেটা মানুষ জামাতের থেকে আশা করতেছে সেটা জামাত ধরে রাখতে পারবে না। সো ওই কারণে জামাতের সমালোচনা করি। আর বিএনপির সমালোচনা এই কারণে করি না যে হচ্ছে বিএনপির থেকে তো আমি বাড়তি কিছু আশা করি না, বিএনপি আগেও ক্ষমতায় ছিল, দেশের মানুষও তার থেকে বাড়তি কিছু আশা করে না। তবে একটু পজিটিভ আওয়ামী লীগের থেকে, সেটা হচ্ছে বাংলাদেশের বাম যারা নাস্তিক যারা, তারা সকলেই আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাওয়ার কারণে রাতারাতি ভুল পাল্টায় তারা আর বিএনপি হইতে পারতেছে না। তো সেই জায়গায় এই সরকার ইসলাম বিদ্বেষী মনোভাবের জায়গায় আওয়ামী লীগের মতো উগ্র না, সেই জায়গায় হয়তো বা তার প্রতি একটা সফট কর্নার থাকতে পারে, যেরকম বাংলাদেশের ইসলামপন্থী মানুষের ছিল। জামাত ইসলামও আগে বিএনপির সাথে ছিল, অনেক আলেম ওলামারা তাদের সাথে ছিল আগে পরে। যাই হোক, এখন কথা হচ্ছে যে নারীদেরকে এই যে বাস 14টা দেওয়া হয়েছে, এটা 14 দিনের বেশি টিকবে না, আবার আগের জায়গায় চলে যাবে। তবে কথা হচ্ছে যে নারীদেরকে যে সহাবস্থান, অর্থাৎ বাসে ঘাটে যেখানেই নারীরা চলতেছেন ওইখানে যেন হেল্পাররা তাদের গায়ে টাচ না করে, বাসগুলো যেন একটা নির্দিষ্ট জায়গায় থামে যেখান থেকে খুব সহজে যাত্রীরা উঠতে পারেন, তারপরে হচ্ছে যে বাস ছাড়ে। এই জিনিসগুলোতে সরকারের ইমপ্রুভ করা উচিত। আর আমি তো তারেক রহমানের ছবি দেখছি, উনি লন্ডনে বাসে উঠছেন, তো উনি তো ভালো করেই জানেন যে পশ্চিম দেশগুলোতে বিশেষ করে ইউরোপে লন্ডনে বাস কতটা উন্নত, সেগুলো তো উনি চাইলেই করতে পারেন, ফিটনেসবিহীন বাস উঠাই দিতে পারেন। এগুলো করার মাধ্যমে আসলে পাবলিক ট্রান্সপোর্টকে নারী পুরুষ সবার জন্য আরও নিরাপদ করা সম্ভব। এবং বাসের যারা হেল্পার থাকেন বা হচ্ছে যারা ড্রাইভার থাকেন তাদেরকে প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং এই ট্রেনিং না নিলে তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা, লাইসেন্স আছে কিনা সেগুলো থাকে। এগুলো আসলে ওভারঅল আসলে যদি বাংলাদেশের রোড ঘাট ট্রান্সপোর্টের বিষয়টা যদি এখনও যেটা 200 বছর পিছায় আছে উন্নত দেশের থেকে, সেইটা যদি নিরাপদ না করা হয়, তাহলে আসলে এই সমস্ত খামখেয়ালি করে এই যে রং ঠং করে ড্রেস আপ দিয়ে এগুলোতে আসলে নারীদের ভোগান্তি আরও বাড়বে। ওনাদেরকে আমি মনে করি যে একটা কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সো এইটার ব্যাপারে আমি মনে করি যে জনগণেরও কথা বলা উচিত এবং সরকারেরও সতর্ক হওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, ভিডিও কেমন লাগলো জানাবেন, এবং আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে সেটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।